নমস্কার, আমি শ্যামল। থ্রিলার জংশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এসেছে। থ্রিলার জংশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানানো হচ্ছে দুর্গাপুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আপনারা যদি এভাবেই আমাদের পাশে থাকেন তাহলে আমরা থ্রিলার জংশনকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। এর আগে তারানাথ তান্ত্রিকের দুটি ফ্যানফিকশন গল্প আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। যদি আপনারা গল্প দুটি না শুনে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা গল্প দুটি শুনে নিতে পারেন। আর আগের গল্পে বলেছিলাম যে যদি আপনাদের ভালো রেসপন্স পায় তাহলে আমরা তারানাথ তান্ত্রিকের তৃতীয় ফ্যানফিকশন গল্প নিয়ে চলে আসব। তাই কথা মতো আজকে তারানাথের তৃতীয় গল্প নিয়ে চলে এসেছি। এই গল্পটি সম্পূর্ণরূপে থ্রিলার জংশন অরিজিনালসের লেখা এবং এই চ্যানেলেই এই গল্পটি আপলোড করা হচ্ছে। এই গল্পে আমরা 50টি লাইকের টার্গেট করছি। যদি আপনারা 50টি লাইক করে দেন তাহলে বুঝবো গল্পটি আপনাদের সত্যি খুব ভালো লেগেছে এবং এরপর আমরা তারানাথ তান্ত্রিকের আরও একটি গল্প মানে তারানাথ তান্ত্রিকের চতুর্থ গল্প নিয়ে চলে আসব। আরেকটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গল্পটিকে যতটা সম্ভব পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং রিলেটিভসের সাথে শেয়ার করুন। আপনাদের একটি লাইক এবং একটি ভিউজ আমাদেরকে প্রচুর মোটিভেশন দেয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে গল্পে আসা যাক। আমি বিভূতি, একটি বেসরকারি সংস্থাতে কাজ করি। ভগবানের আশীর্বাদে বেশ চলে যাচ্ছে। আমার বন্ধু কিশোরী। আমি ভূত বিশ্বাস না করলেও ভগবানের প্রতি শ্রদ্ধা আছে আমার, কিন্তু আমার বন্ধু কিশোরী ঘোর নাস্তিক। আজ আমিও কিশোরী গিয়েছিলাম তারানাথের বাড়িতে, কিন্তু কপাল খারাপ, তারানাথ বাড়িতে ছিল না। অগত্যা বাধ্য হয়েই আমিও কিশোরী একটু দূরেই এক নির্জন স্থানে ঘুরতে গেলাম। সেখানে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তখন রাত প্রায় 8:30। হঠাৎই দেখলাম আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। এখান থেকে আমাদের বাড়িতে যাওয়ার পথে একটি শ্মশান পড়ে। সেই শ্মশান পার হয়ে কিছুটা গেলেই বাস ট্রাম পাওয়া যায়। হাঁটতে হাঁটতে দুজনে যখন সেই শ্মশানের সামনে এসে উপস্থিত হলাম তখন দেখলাম বেশ কয়েকজন লোক কাঁধে করে একটি মরা নিয়ে সেই শ্মশানে ঢুকছে। শ্মশানে এলে এমনিতেই মনটা কেমন যেন ভার হয়ে যায়, তার উপর এই মরাটিকে দেখে মনটা আরও ভারী হয়ে গেল। সত্যি ভাবতে মাঝে মাঝে অবাক লাগে, একদিন আমিও মারা যাব, আমার বন্ধু কিশোরীও। আর তারানাথ, তারও তো বয়স হয়েছে। মনটা খুব খারাপ হয়ে গেল। কিশোরীর ডাকে সম্বিত ফিরে পেলাম। কিশোরী বলল, উফ, কি হলো বলো তো তোমার? কিন্তু তাকে কোনো উত্তর না দিয়ে শুধু বললাম, চলো, আর ভালো লাগছে না, বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে পা বাড়াতে যাব এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হলো, সঙ্গে একটা বাজও পড়ল। দৌড়ে সামনের চালা ঘরটাতে ঢুকলাম। কিশোরী বলল, ওহ বাবা, কি বিপদ দেখো তো, প্রায় 9টা বাজতে চলল, যা বৃষ্টি শুরু হয়েছে, এ তো এখন আর থামবে না। এইদিকে যারা মৃতদেহটিকে নিয়ে এসেছিল তাদের একজনকেও আর দেখতে পেলাম না। মৃতদেহ ফেলে কোথায় গেল কে জানে। চালার ভেতরে আমি আর কিশোরী, আর একটু দূরেই মৃতদেহটিকে মাটিতে শায়িত অবস্থায় রাখা। বৃষ্টি আরও তীব্রতর হতে লাগলো, তার সাথে ঘন ঘন বাজ পড়তে লাগলো।
দূরে কোথাও শিয়াল ডেকে উঠল। কিশোরী একটা সিগারেট জ্বালিয়ে মুখে দিল। আমি কেমন যেন মহাবিষ্টের মতো দাঁড়িয়ে আছি, মৃতদেহটির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো মরাটি যেন একটু নড়ে উঠল। একটু ভয় পেলাম, কিশোরীকে কিছু বললাম না। একটু পরে আবার দেখলাম মরাটি যেন আবার নড়ে উঠল। এবার আমি আর থাকতে পারলাম না, কিশোরীকে বললাম, কিশোরী ওই মরাটিকে দেখো কেমন যেন নড়ছে না। কিশোরী আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে আমাকে কিছু বলতে যাবে, এমন সময় কিশোরীও চমকে উঠল। আমাকে বলল, এই সত্যি তো, মরাটা তো নড়ছে। কিশোরীর হাত শক্ত করে চেপে ধরতে যাব, এমন সময় দেখি কিশোরী পাশে নেই। ভয়ে আমার সমস্ত শরীর তখন কাঠ হয়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে কিশোরীকে খুঁজতে লাগলাম। একটু পরে যা দেখলাম তা দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। কিশোরী মৃতদেহটির উপর ঝুঁকে পড়ে কি যেন করছে। একটু সামনে গিয়ে দেখলাম কিশোরী সেই মরাটির উপর বসে তার দেহ থেকে মাংস খেতে শুরু করেছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে এক জান্তব শব্দ। কি আমি কি দেখছি? বৃষ্টি তখনও সমানে পড়ে চলেছে। সব মিলিয়ে যেন এক ভয়াবহ পরিবেশ। মুখ থেকে কোনো কথা উচ্চারণ করতে পারছি না। কিশোরী এখন আর কিশোরী নেই, সে তখন তার চার পায়ে ভর করে অদ্ভুত এক ভঙ্গিতে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধীরে ধীরে সে আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। আমার তখন এমনই অবস্থা যে হাঁটার শক্তিটুকুও পর্যন্ত হারিয়ে ফেলেছি। আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে। আসন্ন মৃত্যুকে সামনে দেখে চোখ বন্ধ করলাম। মৃত্যুর কথা ভাবছিলাম, কে জানতো আমার মৃত্যু আজই হবে। কিশোরী রূপী সেই অবয়বটি আমার একেবারে সামনে। তার নিঃশ্বাস এখন আমার মুখে এসে পড়ছে। কিছু একটা ভেজা ভেজা মুখে ঠেকল। ভয়ে ভয়ে চোখ খুলে দেখি সেই বীভৎস দর্শন অবয়বটি তার লম্বা জিভ দিয়ে আমার মুখটাকে চাটছে। তার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। এরপর সে তার লম্বা দাঁত দূর করে আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসতে আমার চেতনা লুপ্ত হলো।
হঠাৎ আমার চোখ খুলে গেল। দেখি বিছানায় শুয়ে আছি। এখন শীতকাল, কিন্তু দেখলাম আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। যাক, তার মানে স্বপ্ন দেখছিলাম। উফ, সেই দুপুরে অফিস থেকে এসে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই দুঃস্বপ্ন। স্ত্রী ঘরে নেই, সে গেছে বাপের বাড়ি, কাল আসবে। কিন্তু এই বীভৎস স্বপ্ন দেখে মনটা একেবারে ভারী হয়ে গেল। কিশোরীকে ফোন করলাম, কিন্তু তার ফোন নট রিচেবল। কি করব ভাবছি, মনে পড়ল তারানাথের কথা। যেহেতু শীতকাল, তাই ভারী ভারী গোটা কতক ড্রেস পরে রওনা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে টের পেলাম ঠান্ডাটা আজ খুব বেশি পড়ছে। সবে সন্ধে, কিন্তু কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। মাথায় টুপি থাকলেও ঠান্ডা হাওয়া যেন তা ভেদ করে ঢুকে পড়ছে। ঠান্ডার জন্যই বোধহয় আজ দোকানপাট খুব একটা খোলা নেই। অদূরে একটা দোকান খোলা আছে। তারানাথের জন্য একটা পাশিংশোর প্যাকেট নিতে হবে। দোকানে গিয়ে দেখি দোকানের কিছুটা পাশেই কয়েকজন ছেলে কাঠকুটো দিয়ে আগুন জ্বালিয়ে আগুনের তাপে শরীরকে গরম রাখার চেষ্টা করছে। দোকানে ঢুকে এক কাপ চা নিয়ে ছেলেগুলোর পাশে আগুনের সামনে একটু বসলাম। সত্যি, শীতকালে আগুনের পাশে বসে চা খাওয়ার মজাটাই অন্যরকম। সময়টা বেশ উপভোগ করলাম। এরপর দোকান থেকে এক প্যাকেট পাশিংশোর প্যাকেট নিয়ে সোজা তারানাথের বাড়ি গিয়ে হাজির হলাম। তারানাথের বাড়ি গিয়ে দেখি তারানাথ জানলার সামনে দাঁড়িয়ে কি যেন করছে। আমাকে দেখে তারানাথ বেশ খুশি হলো, বলল, এসো এসো, বসো। ভালোই করেছো চলে এসেছো। চারির বিয়ে হওয়ার পর থেকে একাই থাকি, মাঝে মধ্যে চারি আসে, তা সেও অনেকদিন হলো আসেনি। আমি বললাম, আমার মনটাও আজ খুব ভালো নেই তারানাথ, তাই চলে এলাম। তা বেশ করেছো। তোমার বন্ধু কিশোরীকে তো দেখছি না। আমিও তাকে দুবার ফোন করেছি, কিন্তু ওর ফোন নট রিচেবল। কে জানে কোথায় গেছে। আচ্ছা তারানাথ, আজকে একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। তারপর তারানাথকে আমার দেখা স্বপ্নের কথা বললাম। তারানাথ বলল, তোমার হাওয়া লেগেছে বলে একটা মন্ত্র পড়ে 3 বার ফু দিল আমার মাথায়। বলল, এবার সব ঠিক আছে। আমারও মনটা যেন বেশ হালকা লাগছে। তারানাথ, আজকে কিন্তু একটা ঘটনা শোনাতেই হবে আপনাকে। শুনে তারানাথ একটু খুশি হলো, কারণ কিশোরী বলে গল্প আর আমি বললাম ঘটনা। তারানাথ বলল, তোমার এই স্বপ্নের কথা শুনে আমার জীবনের একেবারে গোড়ার দিকে এক অভিজ্ঞতা মনে পড়ে গেল। তোমার বন্ধু কিশোরী আমাকে নিয়ে হাসাহাসি করে, ভাবে আমি বানিয়ে বানিয়ে তোমাদের গল্প বলছি। তোমরা কি জানো, এক সময় আমিও ছিলাম কিশোরীর মতোই ঘোর নাস্তিক। তারপরে এমন এক ঘটনা ঘটে যে অলৌকিকের উপরে আমার অবিশ্বাস চিরতরে ঘুচে যায়। আজ তোমাকে বলবো আমি সাধক, বা ওই তোমরা যে বলো তান্ত্রিক, তা কেন হলাম। এক সময় আমিও চেয়েছিলাম পড়াশুনো করে চাকরি করব।
বলে একটু থামলেন তারানাথ। আমি বললাম, তা সে ঘটনায় বলুন না, মানে নাস্তিক থেকে একেবারে তান্ত্রিক। তারানাথ বলল, বলছি বলছি, আগে একটু মুড়ি খাও, খেতে খেতে শোনো। বলে তারানাথ পাশের ঘর থেকে একটা বাটিতে মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও চানাচুর দিয়ে মেখে আমার হাতে দিয়ে নিজের আসনে বসে সিগারেটে একটা টান দিয়ে বলতে আরম্ভ করলো, তখন আমি পড়াশুনো করছি, বয়স বেশ কম, সবে কিশোর অবস্থায় পা দিয়েছি। মনে তখন অসম্ভব সাহস ও ঠিক তেমনই ভূত প্রেত অলৌকিকত্বের প্রতি ঘোর নাস্তিক ভাব। একাই শ্মশানে চলে যাই, ভুতুড়ে বাড়িতে গিয়ে রাত্রিবাস করি, রাতে জঙ্গলে যাই, কিন্তু কখনোই ভূত প্রেতের সঙ্গে আমার দেখা হয়নি। তখন আমার দৃঢ় বিশ্বাস, ভূত প্রেত এসব কিচ্ছু হয় না, যা চোখে দেখা যায় তাই সত্য, বাকি সব মিথ্যে, কেবল লোকেদের ভয় দেখিয়ে পয়সা কামানোর কৌশল। তা একদিন শুনলাম আমাদের গ্রামের ধারের জঙ্গলে এক সাধু এসে আস্তানা গেড়েছে, অনেক লোকের ভিড় সেখানে। তা আমিও গেলাম সাধুকে দেখতে। না, শুধু দেখতে যায়নি, তাকে নিয়ে একটু মজা করব, তাকে একটু অপমান করব, এই ছিল প্ল্যান। তা সবার সামনে সাধুকে অপদস্থ করার এক দুর্নিবার মনোবৃত্তি জেগে উঠল। এসব ভণ্ড সাধুদের জন্যই মানুষের মনে ভয় আরো বেড়ে যাচ্ছে। তা গেলাম। সাধু বেশ লম্বা, বলিষ্ঠ চেহারা, গালের দাড়িতে পাক ধরেছে, চোখ দুটি বেশ শান্ত, গায়ের বস্ত্র সাদা, কপালে হলুদ টিপ, গলায় হাতে অজস্র রুদ্রাক্ষের মালা, সামনে ধুনি জ্বালিয়ে বসে এক মনে জপ করে চলেছেন। এত লোকের ভিড়েও সাধুজি এমন ভাবে ধ্যান করছেন যেন তিনি ছাড়া সেখানে আর কেউ নেই। অগত্যা সন্ধে হলে ধীরে ধীরে লোকজন কমতে শুরু করে। একসময় আমিও সাধু ছাড়া আর কেউ নেই সেখানে। তখন রাতের অন্ধকার নেমে এসেছে। অনেক কিছুই ভেবে এসেছিলাম, কিন্তু কিছুই তো করে উঠতে পারছি না। সাধু একসময় চোখ খুললেন, আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কি আমাকে অপমান করতে এসেছিস? তা বেশ, যদি তাতেই তুই খুশি হোস তাই কর। বলে সাধু মহারাজ আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সাধুর চোখের দিকে তাকিয়ে কোনো কিছুই আর বলতে পারলাম না। মনের ভেতরটা কেমন যেন শান্ত হয়ে গেছে তখন। সাধু আমাকে বলল, তোর বয়স কম, কিন্তু তাতে কিছু যায় আসে না। তোর কপালে তন্ত্রযোগের চিহ্ন আছে, তোকেও একদিন এ পথে আসতেই হবে। তবে কত দূর অগ্রসর হতে পারবি তা জানি না। সামনেই তোর এক বড় বিপদ আসছে। বলে একটা রুদ্রাক্ষের মালা আমার গলায় পরিয়ে দিলেন এবং বললেন,
এটাকে কখনো কাজ ছাড়া করবি না। বিপদে এটা তোকে রক্ষা করবে ও উদ্ধারের পথ দেখাবে। তোকে যে মানুষের জন্য অনেক কিছু করতে হবে। এখন যা, বাড়ি চলে যা। না চাইতেও চুপচাপ উঠে সোজা বাড়ির দিকে হাঁটা দিলাম। পরের দিন সকালে উঠে নিজের উপরেই খুব রাগ হলো। কাল সাধুটা বলে কি না আমিও সাধক হব, কখনোই না। আর বিপদের বিপদ আমি, আমার বিপদ কে করবে? অবাক ব্যাপার, রুদ্রাক্ষের মালাটির কথা আমি তখন বেমালুম ভুলেই গেছি। মনে থাকলে তৎক্ষণাৎ সেটিকে খুলে ফেলে দিতাম। বেশ কিছুদিন কাটল। এরপর একদিন বন্ধুরা বাজি ধরল যে আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা শ্মশান আছে, সেখানে অমাবস্যার রাতে আমাকে গিয়ে রাত্রিবাস করতে হবে। তা কথা মতো সেই অমাবস্যার রাতে একটা মাদুর ও কিছু খাবার ও একটু জল নিয়ে সেই শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মনে তখন দুর্দম সাহস, কোনো বিপদকেই আর বিপদ বলে গ্রাহ্য করি না। একই গ্রাম, তার উপরে অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরে শিয়ালের দল ডেকে উঠল। শ্মশানের কাছে গিয়ে চালাঘরের ভেতর বসলাম মাদুর পেতে। বেশ কিছুক্ষণ কাটল, সঙ্গে মুড়ি ও বাতাসা এনেছিলাম, সেটা শেষ করে জল খেলাম। হঠাৎ একটা বাজ পড়ল এবং মেঘ না করেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। এত তাড়াতাড়ি এত জোরে বৃষ্টি এলো কি করে, শত ভেবেও ঠাওর করতে পারলাম না। বৃষ্টির ছিটে মাদুর ভিজে যাচ্ছে, চালাঘরের টিনের ফুটো দিয়েও গায়ে জল পড়তে আরম্ভ করেছে। গুটিসুটি মেরে বসে আছি। ভূত প্রেতে ভয় নেই, কিন্তু ঠান্ডা তো লাগছে। কিছুক্ষণের মধ্যে সমস্ত শরীর ভিজে চুপচুপে হয়ে গেল। প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করেছে। আরও একটা বাজ পড়ল। সে আলোর ঝলকানি এতই যে চোখ বন্ধ করতে হলো। চোখ যখন খুললাম তখন বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এ আমি কোথায় আছি? কোথায় গেল সব বাড়িঘর, সব মানুষজন? এ যেন সম্পূর্ণ অন্য এক জগৎ। আকাশের মেঘের রং টকটকে লাল, চারিদিক অন্ধকার। মেঘের লালচে ক্ষীণ আলোয় সব কিছু সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কোনো গ্রামের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি। বৃষ্টি তখনও অনবরত পড়ে চলেছে। বৃষ্টির রঙও টকটকে লাল, যেন রক্ত।
সেই লাল রক্তের মতো জলে ভিজে একেবারে চুপসে গেছি। আমি তখন কিছুই বুঝতে পারছি না। আমার স্পষ্ট মনে আছে আমি শ্মশানে ছিলাম, তবে হঠাৎ এখানে কি করে চলে এলাম? তখন আমার কিশোর বয়স, তন্ত্রমন্ত্রের কিছুই জানি না। এক রাশ বিষয় নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলাম। যদি কোনো মানুষের সন্ধান মেলে তাকে জিজ্ঞেস করব এটা কোন জায়গা, কিন্তু বৃথা চেষ্টা, কোথাও কেউ নেই। এক সময় ছোটাছুটি করতে করতে আমি ক্লান্ত অবসন্ন হয়ে একটা ছাউনির নিচে বসে পড়লাম। অলৌকিক জিনিসে আমি কিন্তু বিশ্বাস করি না, কিন্তু চোখের সামনে যা দেখছি তা অলৌকিক ছাড়া আর কিছু হতে পারে না। একবার ভাবলাম স্বপ্ন দেখছি, তার জোরে চিমটি কেটে দেখলাম না, স্বপ্ন নয়। ব্যথা লাগলো। আমি কোথায় আছি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। চারিদিক থেকে অদ্ভুত কেমন যেন শব্দ আসতে শুরু করেছে। মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে। চারিদিকে কোথাও কেউ নেই। অনবরত মুষল ধারায় বৃষ্টি পড়ে চলেছে। তার সাথে মাঝে মধ্যে প্রচণ্ড জোরে বাজ পড়ছে। মনে হচ্ছে যেন আমি অশরীরীদের জগতে এসে পড়েছি। অন্ধকারে ঠিক দেখতে পাচ্ছি না। হঠাৎ মনে হলো আমার ঠিক সামনেই যেন কেউ দাঁড়িয়ে আছে। গাটা ভার হয়ে গেল এবং শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। বুকের হৃদস্পন্দনের গতি হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে গেল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল আমি এক ভয়ানক বিপদের মধ্যে আছি, কিন্তু কি বিপদ সেটা বুঝতে পারছি না। সামনেই কোথাও একটা বাজ পড়ল। এবং তাতে কিছু কিছু জায়গায় আগুন জ্বলে উঠল। সেই আগুনের অল্প আলোতে আমি দেখলাম বীভৎস বিকট দেখতে একটা অবয়ব আমার পায়ের সামনে আমার দিকে তাকিয়ে আছে। গৃহজগতের কোনো জীব এমন ভয়ঙ্কর দেখতে হতেই পারে না। শরীরের মাংসগুলো গলে গলে মাটিতে পড়ছে। চোখ, মুখ, নাক কোনোটাই তার নিজ স্থানে নেই। যেমনটা মানুষ আগুনে পুড়ে মারা গেলে হয়, অনেকটা ঠিক সেই রকম। বিকট পোড়া গন্ধে চারিদিক ভরে উঠেছে। সেই পোড়া পচা গন্ধে আমার দম যেন বন্ধ হয়ে এলো। তার লম্বা জিভটা থেকে আঠালো এক তরল অনবরত মাটিতে পড়ে চলেছে। অবয়বটিকে দেখা মাত্র আমি 2-4 পা পিছিয়ে এলাম। এটা কি জিনিস তখন কিছুই বুঝতে পারছি না। সব কিছুই
আমার কাছে অদ্ভুত ঠেকছে। ক্ষীণ আলোয় দেখলাম সেই অবয়বটি তার শরীরটিকে ঘষে ঘষে টেনে টেনে আমার দিকে নিয়ে আসছে। প্রথমে বেশ খানিকটা ভয় পেলেও একটু পরে বুঝলাম অবয়বটি যেন আমাকে কিছু বলতে চাইছে। এমন সময় কোথা থেকে অদ্ভুত দর্শন কিছু জন্তু সেখানে এলো। আমার দিকে তারা এগোতে গিয়েও যেন এগোতে পারল না। জন্তু বলছি কারণ তারা চার পেয়ে, কিন্তু এমন দেখতে কোনো জন্তু আমি কখনো দেখিনি। গায়ে লোম নেই, তিনটি করে চোখ, চোখের দৃষ্টি অতি হিংস্র, তীক্ষ্ণ ধারালো দাঁত ও বড় বড় নখ। তাদের দেখে পিশাচ কথাটা মাথায় আসে। এখানে তাদের পিশাচ বলেই উল্লেখ করছি। সেই পিশাচগুলো আমাকে ধরতে না পেরে তীব্র আক্রোশ নিয়ে সেই অবয়বটির উপরে ঝাঁপিয়ে পড়ে। অবয়বটি তখনও আমার দিকে শরীরটাকে ঘষতে ঘষতে নিয়ে আসার চেষ্টা করছে। তাদের মধ্যে একটি পিশাচ অবয়বটির মাথার ঠিক মাঝখানে তার ধারালো নখটিকে ঢুকিয়ে দিল। তারপর তার দেহটিকে লম্বালম্বি চিড়ে দিল। অবয়বটির দ্বিখণ্ডিত দেহটা তখনও লাফাচ্ছে। শরীরের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে চারিদিকে ছিটকে পড়ল। এরপর তারা সবাই মিলে সেই অবয়বটির শরীরটিকে টেনে হিচড়ে ছিঁড়তে লাগলো, যেমন অনেকগুলো কুকুর এক টুকরো মাংস নিয়ে কাড়াকাড়ি করে, ঠিক সেরকম গলা পচা মাংস চেটে চেটে খেতে লাগলো তারা মাটি থেকে। তখনও সেই অবয়বটির কাটা হাতটা লাফাচ্ছে। এই দৃশ্য আর বেশিক্ষণ দেখতে পারলাম না। আবছা আলোয় যেটুকু দেখা যাচ্ছে সেটুকুতেই দৌড়তে লাগলাম। কোথায় যাচ্ছি জানি না, শুধু উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছি। বেশ কিছু দূর যাবার পর এতটাই হাঁপিয়ে উঠলাম যে সেখানেই ধপাস করে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ বসে রইলাম, কিন্তু এভাবে বসে থাকলে তো চলবে না। পথ আমাকে খুঁজতেই হবে, কিন্তু কিভাবে? হঠাৎ দেখি আমার বুকের ভেতর থেকে সূক্ষ্ম একটা নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। তাকিয়ে দেখি সেই সাধুর দেওয়ার রুদ্রাক্ষ থেকে এক নীলছে আভা বের হচ্ছে। ধীরে ধীরে সেই আলো কিছুটা সামনের দিকে এগিয়ে দাঁড়িয়ে পড়ল। মনের সূক্ষ্ম কোণ থেকে কেউ যেন বলল, আমার সেই আলোকে অনুসরণ করা দরকার। উঠে দাঁড়ালাম। আমি ওঠা মাত্রই সেই নীল আলোক রশ্মি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। আমিও সেটির পিছন পিছন চলতে লাগলাম। পথে যেতে যেতে দেখলাম চারিদিকে পচা গলা মৃতদেহ পড়ে আছে।
সেই মৃতদেহগুলি মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়, কেমন যেন অদ্ভুত ধরনের। শরীরে চামড়ার বদলে যেন কোনো সূক্ষ্ম পর্দা দিয়ে ঢাকা। তাতে শরীরের ভেতরের প্রায় সমস্তটাই দেখতে পাওয়া যাচ্ছে। সেই সূক্ষ্ম পর্দার ভেতর যেন আগুন জ্বলছে। সেই পিশাচরূপী অবয়বগুলি তাদের অর্ধগণিত পচা গলা দেহগুলিকে যেভাবে খাচ্ছে তার বর্ণনা না দেওয়াই ভালো। তারা প্রাণপণ চেষ্টা করছে আমাকে আক্রমণ করার, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি অনবরত আমাকে রক্ষা করে চলেছে। শকুনের মতো দেখতে পাখির দল হাজারে হাজারে চক্রাকারে আমার মাথার উপরে উড়ে চলেছে। সংখ্যায় তারা এতই বেশি যে আকাশের মেঘকেও তারা ঢেকে ফেলেছে। হেঁটে চলেছি সেই মৃত্যুপুরীর উপর দিয়ে। পথে নানা রকম অস্বাভাবিক সব জিনিস দেখছি, তার বর্ণনা আর দিচ্ছি না। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিছুটা দূরেই একটা দরজা দেখতে পেলাম। সেই দরজা দিয়ে প্রচুর পরিমাণে সাদা আলো নির্গত হচ্ছে। সেই নীল আভা যার পেছন পেছন আমি যাচ্ছিলাম সেটি ওই দরজার সামনে গিয়েই যেন মিলিয়ে গেল। দরজার সামনে একটা অবয়বকে দেখতে পেলাম। না, এ কোনো দৈত্য দানব বা পিশাচ নয়, এ তো সেই সাধু যে আমাকে ওই রুদ্রাক্ষটি দিয়েছিল। কিছুক্ষণের জন্য দেখা দিয়েই সেই সাধুজি আবার মিলিয়ে গেল। বুঝলাম কোনো রকমে এ দরজার ওপারে গেলেই হয়তো আমি এই প্রেতপুরী থেকে বেরোতে পারবো। দরজার দিকে এগোতে গিয়েই দেখি সেই পিশাচরূপী প্রেতগুলি আমার সামনে দাঁড়িয়ে আছে। মনে হলো তাদের সাহস যেন কিছুটা বেড়েছে। তারা এখন আগের মতো আর আমাকে ভয় পাচ্ছে না। ধীরে ধীরে তারা আমার দিকে অগ্রসর হতে শুরু করেছে। সংখ্যায় তারা 50টিরও বেশি হবে। রুদ্রাক্ষের নীল আলো তখন কমে আসছে। বুঝতে পারলাম সামনেই বিপদ। মনে মনে সাধু বাবাকে স্মরণ করতে লাগলাম। দেখলাম ধীরে ধীরে সেই নীল আলোর আভাস বাড়তে শুরু করেছে। এক সময় তা এতই তীব্র হলো যে সেই আলোকরশ্মি যেন আমাকে তার ভেতরে টেনে ঢুকিয়ে নিল। এই বলে তারানাথ একটু থামল। আমি বললাম, তারপর তারপর কি হলো? তারানাথ একটা সিগারেট ধরিয়ে তাতে একটা টান দিয়ে বলল, চোখ যখন খুলল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মায়ের কাছে শুনলাম
বনের ধারে এক চাষি আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে কিছু লোকজন ডেকে আমাকে বাড়িতে নিয়ে আসে। মা আমাকে অনেক জিজ্ঞেস করেছিল আমার কি হয়েছে, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। অনেক প্রশ্ন তখন আমার মাথায় ঘোরাফেরা করছে। প্রথমত, আমার কি হয়েছিল? দ্বিতীয়ত, আমি কোথায় গিয়েছিলাম? তৃতীয়ত, কেন আমাকে সেই পিশাচগুলি কিছু করতে পারেনি? এই 3 নম্বর প্রশ্নের উত্তর সম্ভবত আমি জানি। সাধুর দেওয়া সেই রুদ্রাক্ষ, যা থেকে নীল আলো বিচ্ছুরিত হচ্ছিল, সেই আমার প্রাণ রক্ষা করেছে। সেই আলোই আমাকে আমাদের জগতে ফিরে আসতে সাহায্য করেছে। এ কথা আমি অস্বীকার করতে পারবো না। অলৌকিক জিনিসে তখন আমার বিশ্বাস ছিল না বটে, কিন্তু চোখের সামনে যা দেখলাম, যা আমার সাথে ঘটল, তা অস্বীকার করি কি করে? সেই সাধুর প্রতি তখন শ্রদ্ধায় আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমি বললাম, আচ্ছা তাহলে কি প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন? পেয়েছি। তৃতীয় প্রশ্নের উত্তর জানা থাকলেও প্রথম 2টি প্রশ্নের উত্তর আমি তখনও পাইনি। এর উত্তর না পেলে আমি কিছুতেই শান্তি পাব না, এবং এই 2টি প্রশ্নের উত্তর একজনই আমায় দিতে পারবে, সেই সাধু যে আমাকে ওই রুদ্রাক্ষের মালাটি দিয়েছিল। পরের দিন বনের ধারে গেলাম সাধুর আস্তানায়, কিন্তু তার দেখা পেলাম না। আমারও মাথায় তখন জিদ চেপে গেছে। প্রশ্নের উত্তর না পেলে এখান থেকে আমি কিছুতেই যাব না। সকাল গড়িয়ে সন্ধে হলো, তারপর নামলো রাত। সেখানেই আমি বসে আছি। ঘুমে চোখটা একটু বুজে এসেছে। একটা শব্দে চমকে উঠে তাকিয়ে দেখি সেই সাধু বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই সাধু বাবা আমাকে যা বলল তা হলো, এই পৃথিবীতে শুধু আমরাই থাকি না, বা যাদের আমরা দেখতে পাই তারাই থাকে না। আমাদের জগতের সমান্তরালে আরও একটি জগৎ আছে, যেটা কিছুটা আমাদের জগতেরই মতো, কিন্তু সেখানে থাকি সব সময় রাত। সেখানে থাকি পিশাচ, ভূত, আরো কত নাম না জানা আতঙ্ক। সেখানে নেই মায়া, দয়া, মমতা। ওরা এখন আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা তাদের দেখতে পাবো না। জগতের এটাই নিয়ম। কিন্তু কিছু বিশেষ তিথি বা ক্ষণে আমাদের 2 জগতের মধ্যে কিছুক্ষণের জন্য সেই দরজা খুলে যায়, যার জন্য ইহ জগৎ ও সেই জগতের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। সেরকম একটি ক্ষণেই সেদিন তুই দাঁড়িয়েছিলে, যার ফলে তুই সেই জগতে চলে যাস। কিন্তু তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন থাকায় ও তোকে সেই রুদ্রাক্ষটি দেওয়ায় সেই জগতের বাসিন্দারা তোর কোনো ক্ষতি করতে পারেনি। এই বলে সাধু যে কোথায় অদৃশ্য হয়ে গেল তাকে আর দেখতে পেলাম না। সেই থেকে অলৌকিক জিনিস জানার ব্যাপারে আমার যে আগ্রহ জন্ম নেয়, আজও
তা আমার পিছু ছাড়েনি। সত্যি এ জগতে কত কিছু আছে যা চোখে দেখা যায় না, কিন্তু তা বলে তা মিথ্যেও নয়। আমি বললাম, আর সেই সাধুর সাথে আর কোনোদিনও দেখা হয়েছিল আপনার? না, সেদিন সে কথাটি বলার পর সাধু কোথায় যে চলে গেল আর তাকে কোনোদিন দেখিনি। এতক্ষণ আপনারা শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিকের বিপদ। গল্পটি ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক করবেন এবং গল্পটিকে যতটা পারবেন শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্টস করে বলুন কীরকম ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন থ্রিলার জাংশন।